Okay, hello everyone. Welcome to FIN 505 Investment and Portfolio Management. আজকের অ্যাটেন্ডেন্সেও আমি যথেষ্ট ফ্রাস্ট্রেটেড, একদম অ্যাটেন্ডেন্স নেই। আমি একা ক্লাসে ভিডিও করে যাচ্ছি। এনিওয়েজ, আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড করছেন না, আমি এক্সপেক্টিং যে ভিডিওগুলো যখন আপলোড হবে, অলদো ইট উইল টেক টাইম, যখন আপলোড হবে তখন আপনারা এটা পুরোপুরি দেখে নেবেন। আর একা ক্লাসগুলোতে আমি ভিডিও আসলে খুব বেশি লেন্দি করছি না, তাতে করে আপনারা হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন। তবে ক্লাসে থাকলে ক্লাসটা খুব ইন্টারেক্টিভ হয়, আর ক্লাসটা খুবই এফিশিয়েন্ট হয়, কারণ ম্যাথমেটিক্যাল কোর্স, এখানে ক্লাসে যদি অ্যাবসেন্ট থাকেন তখন ভিডিওতে আমি জাস্ট বলে গেলে এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার মনে হয় না ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আপনারা পান। এনিওয়েজ, ইটস আপ টু ইউ। আমি আমার মতো ক্লাস নিয়ে যাচ্ছি। তো লাস্ট ক্লাসে যেটা আমরা ডিসকাস করেছিলাম, লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স ভালো ছিল। লাস্ট ক্লাসে একজন স্টুডেন্টকে দিয়ে আমি সলভ করিয়েছিলাম যেই লাস্টের যে টপিকটা ছিল। তো লাস্ট ক্লাসের যেই টপিক সেটা আমি একটু রিক্যাপ করে যাই, কারণ এটার একটা কন্টিনিউশন আছে আজকের ক্লাসেও। উই ওয়ার ইন চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 আমরা শেষ করেছি অলরেডি। চ্যাপ্টার 7টা ছিল অ্যান ইন্ট্রোডাকশন টু পোর্টফোলিও ম্যানেজমেন্ট। সেখানে কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাজাম্পশন ছিল, তারপর হচ্ছে রিস্ক অ্যাভারশন কাকে বলে, ডেফিনেশন অফ রিস্ক শিখেছি, এবং মার্কউইটসের যে পোর্টফোলিও থিওরি সেই থিওরি শিখেছি, প্লাস সেই থিওরির কিছু অ্যাজাম্পশন আছে, 4-5টা অ্যাজাম্পশন। সেই 5টা অ্যাজাম্পশন সিম্পলিফাইডভাবে কীভাবে লিখতে হয় এক্সামে আপনারা, কারণ বইয়ে অনেক কঠিন করে লেখা, সেই জিনিসটা আমি সিম্পলিফাইড ভার্সন করে আমি সেটা বোর্ডেও লিখে দিয়েছিলাম। 5টা অ্যাজাম্পশন ছিল। তারপর অল্টারনেটিভ রিস্ক, মেজারমেন্ট অফ রিস্ক, রিস্ক কীভাবে মেজার করতে হয় এবং রিস্ক মেজার করার সবচেয়ে বেস্ট যেই বা সবচেয়ে ওয়াইডলি অ্যাপ্লাইড যেই মেথড সেটা হচ্ছে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করা। সেই ভ্যারিয়েন্স কীভাবে ক্যালকুলেশন করতে হয়। তারপর হচ্ছে কোভ্যারিয়েন্স ক্যালকুলেশন, কোভ্যারিয়েন্স দিয়ে কোরিলেশন ক্যালকুলেট করা। এগুলো আমরা লাস্ট চ্যাপ্টারে শিখেছি এবং লাস্ট ক্লাসে আমাদের এগুলা ম্যাথ প্র্যাকটিস করা সহ ডান। তো আজকে উই আর মুভিং টু চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8টা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু অ্যাসেট প্রাইসিং মডেল। অ্যাসেট প্রাইসিং যে মডেল আছে সেটা সম্পর্কে আমরা জানবো আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা যেটা হবে, যেখান থেকে লার্নিং আউটকাম থাকবে যে হাউ ডাজ ক্যাপিটাল মার্কেট থিওরি এক্সটেন্ডেড টু মার্কউইটস পোর্টফোলিও থিওরি উইথ অ্যাডিশনাল রিস্ক ফ্রি অ্যাসেট। মার্কউইটসের যেই আমরা পোর্টফোলিও থিওরি আমরা শিখেছি সেটা ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করা শিখব। যে এখন ওইটা একটা আমরা লাস্ট টপিকটাতে জাস্ট কী ছিল, আমরা 2-3টা অ্যাসেট নিয়ে কাজ করেছি, সেগুলার ফর্মুলা নিয়ে আমরা ডিসকাস করেছি। এখন ক্যাপিটাল মার্কেটের মধ্যে এই থিওরিটা কিভাবে ওয়ার্ক করবে, সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টার থেকে আমাদের লার্নিং আউটকাম থাকবে আর কি। তো আমি যদি বই থেকে পড়ি, ইটস ইন 195 পেজ নাম্বার। দ্য ফলোয়িং পোর্টফোলিও ম্যানেজমেন্ট থিওরি বাই মার্কউইটস। 2 major theories have been derived for valuation of risky assets. In this chapter we introduce the first of these models, the capital asset pricing model. আচ্ছা, এখন এই ক্যাপিটাল অ্যাসেট যে প্রাইসিং মডেল আছে, ক্যাপিটাল মার্কেট যে থিওরি, সেটার কিছু অ্যাজাম্পশন আছে। সেই অ্যাজাম্পশনগুলা হচ্ছে ইন টোটাল 8টা। এগুলা আমি সিম্পলিফাই করে লিখে দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আমরা এক্সামে যদি এরকম কিছু আসে, ইন দ্যাট কেস আপনাদের কাজ হবে সেই সিম্পলিফাইড ভার্সনগুলি অ্যাজাম্পশন আকারে লেখা। বইয়ের বুকিশভাবে লেখার দরকার নাই, কারণ এটা খুবই কমপ্লিকেটেড করে লেখা। আমি যদি বইয়েরটা পড়ি, বইয়ের লেখা ছিল যে অল ইনভেস্টর্স আর মার্কউইটস এফিশিয়েন্ট in that they seek to invest the tangent point on the efficient frontier. The extent local of this tangent point, therefore the specific portfolio selected will depend on the individual investors risk return utility function. তো এইখানে যেটা বলতে চাচ্ছে যে ইনভেস্টররা, মার্কউইটস যেই থিওরি সেই থিওরি অনুযায়ী ইনভেস্টররা ইনভেস্ট করবে, সেটা অনলি ডিপেন্ড করবে
দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্টর্স রিস্ক অ্যান্ড রিটার্ন ইউটিলিটি ফাংশন। রিস্ক অ্যান্ড রিটার্ন যে ইউটিলিটি ফাংশন আছে সেইটার উপর বেসিস করে একটা ইনভেস্টর তার মার্কেটসের যে ইফিশিয়েন্ট মডেল ডেভেলপ করা হয় সেই মডেলটা অ্যাপ্লাই করবে কিসের উপর? ডিপেন্ড অন দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্টর্স রিস্ক রিটার্ন ইউটিলিটি ফাংশন। এখানে মাঝখানে অনেক বলছে যে ট্যানজেন্ট পয়েন্টে টাচ করবে, করবে, এই জিনিসগুলো আপনাদের ওইভাবে লেখার দরকার নাই, জাস্ট সিম্পলিফাইভাবে লিখে দিবেন। হ্যাঁ, ইনভেস্টর্স ক্যান বরো অর লেন্ড এনি অ্যামাউন্ট অফ মানি অ্যাট রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। হ্যাঁ, এই লাইনটাই এনাফ, বাকি এক্সপ্লেনেশনের দরকার নাই। নাম্বার 3 পয়েন্ট বলছে অল ইনভেস্টর্স হ্যাভ হোমোজেনিয়াস এক্সপেকটেশন। হোমোজেনিয়াস মানে হচ্ছে একই রকম। হ্যাঁ, বিভিন্ন পোর্টফোলিওর বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন রকম এক্সপেক্টেড রেট অফ রিটার্ন থাকবে না। হ্যাঁ, ইনভেস্টররা মানে সকল ইনভেস্টরদের একটা সার্টেন পোর্টফোলিও থেকে একই ধরনের এক্সপেকটেশন থাকবে, এটা বোঝাচ্ছে এখানে। ঠিক আছে। নাম্বার 4 বলছে দ্য অল ইনভেস্টর্স হ্যাভ সেম ওয়ান পিরিয়ড টাইম হরাইজন সাচ এজ 1 মান্থ অ্যান্ড 1 ইয়ার। যত ইনভেস্টর আছে, ওই যে বললাম হোমোজিনিয়াসের সাথেই এটা অনেকটা সেলফ এক্সপ্লেনেটরি। হোমোজিনিয়াস মানে যত ইনভেস্টর আছে তাদের যে টাইম ফ্রেমটা, যে তারা কোন সার্টেন টাইম পরে এই রিটার্নটা চাচ্ছে, সেই টাইম ফ্রেমটা সব ইনভেস্টরের ক্ষেত্রে সেম থাকবে। একটা পোর্টফোলিওর জন্য সেটা 1 মান্থ হতে পারে। এটা যদি 1 মান্থ হয়, সব ইনভেস্টররাই ধারণা করা হচ্ছে যে এটা 1 মান্থের জন্যই এই রিটার্নটা চাচ্ছে। এটা ইয়ারের জন্য হতে পারে, এটা উইকলি হতে পারে। ঠিক আছে, বাট পয়েন্ট হচ্ছে যে সকল ইনভেস্টরদের ওই সার্টেন পোর্টফোলিওটার উপর মানে পোর্টফোলিওটার যে রিটার্নটা আসবে সেটার টাইম ফ্রেমটা একই থাকবে। ওকে, নাম্বার 5 হচ্ছে অল ইনভেস্টর্স আর ইনডেফিনিটলি ডিভাইজেবল। হ্যাঁ, এটা কি বলছে? ইনডেফিনিটলি ডিভাইজেবল মানে হচ্ছে যে সো ইট ইজ পসিবল টু বাই অর সেল ফ্র্যাকশন অফ শেয়ার্স of any asset or portfolio. This assumption allows us to discuss investment alternatives as continuous curves. এই কন্টিনিউয়াস কার্ভ কেন হয় এটা আপনাদের এক্সপ্লেন করার দরকার নেই, কিন্তু বলছে যে সকল যে অ্যাসেটগুলি আছে সেই অ্যাসেটের একটা ফ্র্যাকশন আকারে এনি টাইম বাই অথবা সেল করা যাবে। হ্যাঁ, এটাই মেনলি বোঝাচ্ছে এখানে, কারণ হচ্ছে ডেফিনেটলি ডিভাইজেবল। এটা ডিভাইজেবল, ইনডিফিনিটলি ডিভাইজেবল বলতে বোঝাচ্ছে অ্যাসেটগুলো যদি আমরা ডিভাইজেবল না করতে পারি তাহলে একটা পোর্শন অফ দ্যাট অ্যাসেট কিন্তু বাই অথবা সেল করা যাবে না। ধরেন আমি একটা অ্যাসেট, ফর এক্সাম্পল, কমন এক্সাম্পল, যে একটা অ্যাসেট হচ্ছে জমি। হ্যাঁ, ল্যান্ড একটা অ্যাসেট হতে পারে। এখন আমি যদি এরকম হয় যে এই ল্যান্ডটা সেল করলে পুরা ল্যান্ডটাই সেল করতে হবে অথবা পুরা ল্যান্ডটাই পারচেস করতে হবে, এরকম হলে কিন্তু ওর যেই সেল করা বা পারচেস করার যে রেশিওটা সেটা কমে যাবে। হ্যাঁ, তো কোম্পানির সিকিউরিটিসের ক্ষেত্রে এখন এটা যদি কোম্পানি বলে দেয় যে ঠিক আছে, ল্যান্ডের পোর্শন অফ দ্য ল্যান্ড ক্যান বি সোল্ড, হ্যাঁ, তো এই ভাগ করে সেল করা কিন্তু ইজি হবে, বা ভাগ করে আমি যদি কিনতে পারি সেটার কিন্তু রেটটা বেশি হয়। সো অ্যাসেটের ক্ষেত্রে কোম্পানির এই যে পোর্টফোলিওর যে অ্যাসেটগুলি থাকে, সেই অ্যাসেট মার্কেট সিকিউরিটিস আছে বিভিন্ন ধরনের, এই অ্যাসেটগুলি অবশ্যই ডিভাইজেবল হবে এবং যে কোনো মুহূর্তে, মানে ডিভাইজেবল মানে ওর একটা পোর্শন এনি টাইম আমরা সেল অথবা পারচেস করতে পারবো। মেন পয়েন্টে এটা বোঝাচ্ছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 6 বলছে উই আর ইন পেজ নাম্বার 196। হ্যাঁ, আচ্ছা, 6 নাম্বার পয়েন্ট বলছে দেয়ার আর নো ট্যাক্সেস or transaction cost involved in buying or selling assets. হ্যাঁ, এই পারচেস বা অ্যাসেটের পারচেস করা বা সেল করা, এটার মধ্যে কোনো ধরনের ট্যাক্সের কোনো ইনভলভমেন্ট নাই। আচ্ছা, এই জিনিসগুলা আসলে কি, এই যে যতগুলো অ্যাজাম্পশন আছে সবগুলাই এগুলা এই থিওরিটাকে ডেভেলপ করার জন্যে আসলে অ্যাজাম্পশনগুলি দেওয়া। এগুলা রিয়েল লাইফে আসলে সব যে এক্সিস্ট করবে এরকম না। হ্যাঁ, রিয়েল লাইফে দেখা গেল সব অ্যাপ্লিকেশন আসে না, বাট জিনিসটা হচ্ছে কি রিয়েল লাইফের ওর হয়তো ওই যে বাস্তবে কোনো সেল বা পারচেস বা সেল হইলে কিন্তু কখনোই ট্যাক্স আসবে না, এরকম কিন্তু ওয়ার্ল্ডের কোথাও পসিবল না। বাট এই থিওরিটাকে এটাকে ধরে নিচ্ছে যাতে এক্সটার্নাল কোনো ফ্যাক্টর ওই মেইন ওর যে মেইন পয়েন্টটা আছে সেটাকে যেন এফেক্টেড না করে, এই জন্য এই অ্যাজাম্পশনগুলি ধরে নেওয়া। বাট ইন রিয়ালিটিতে এগুলা অবশ্যই চলে আসে, এবং চলে আসলে খুব বেশি মেজর যে চেঞ্জ আসে তাও না, সেই একটু অ্যাডজাস্ট হয় আর কি।
বাট এই অ্যাজামশনগুলো সবগুলো একটা থিওরিকে ডেভেলপ করার জন্য রুল অফ থাম তৈরি করে নেয়, বাট রিয়েল লাইফে এগুলো এক্সপেক্ট করাটা ঠিক না। হ্যাঁ, তবে জেনে রাখতে হবে, ঠিক আছে। নাম্বার 7 হচ্ছে দেয়ার ইজ নো ইনফ্লেশন অর এনি চেঞ্জেস ইন ইন্টারেস্ট রেট অর ইনফ্লেশন ইজ ফুললি অ্যান্টিসিপেটেড। এটা বোঝাচ্ছে যে এই থিওরি অ্যাজিউম করছে যে কোনো ধরনের মার্কেটে কোনো ধরনের ইনফ্লেশন নাই। ইনফ্লেশন বলতে কি বোঝায়? ইনফ্লেশনের বাংলা শব্দ হচ্ছে কি বলে, মুদ্রাস্ফীতি। মানে এটা আমরা যখন আপনাদেরকে টাইম ভ্যালু অফ মানি আমরা যখন পড়বো তখন এই জিনিসটা আপনাদের আরও ক্লিয়ার হবে যে ওভার দ্য টাইম মানির টাকার ভ্যালুটা কমে যায়। হ্যাঁ, এটা টাকার ভ্যালুটা কেন কমে যায়? ডিউ টু ইন্টারেস্ট রেট, আরও বিভিন্ন চেঞ্জেসের কারণে টাকার ভ্যালু কমে যাচ্ছে। হ্যাঁ, তো এই রকম কোনো ইনফ্লেশনের কোনো ইস্যুস মার্কেটে নাই, এটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে। অলদো এটা রিয়ালিটিতে কখনোই পসিবল না। রিয়ালিটিতে অলওয়েজ ডেইলি বেসিসে মানির একটা ধরনের একটা ভ্যালুর একটা ডেপ্রিসিয়েশন হয়, কিন্তু এই থিওরি অ্যাজিউম করে নিচ্ছে যে কোনো ধরনের ইনফ্লেশন থাকবে না মার্কেটে। এবং অথবা আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গেল। এনিওয়েজ হোপফুলি আমাকে দেখা যাচ্ছে, আমি একটু চেক করে নিই, আমি ক্লাস কন্টিনিউ করে যাব। হ্যাঁ, I'm clearly audible and visible. Anyways, যা বলছিলাম যে মার্কেটে কোনো ধরনের ইনফ্লেশন থাকবে না, অথবা ইনফ্লেশন যদি থেকে থাকে সেই ইনফ্লেশনটা একদম ক্লিয়ারলি অ্যান্টিসিপেটেড, ফুললি অ্যান্টিসিপেটেড। অ্যান্টিসিপেট মানে কি? এটাকে ফোরকাস্ট করা যায়, মানে ওকে ধারণা করা যায় যে ও আসলে কি হবে, এক্স্যাক্টলি কি হচ্ছে, এক্স্যাক্টলি কী অ্যামাউন্টে ইনফ্লেশনটা হবে সেইটা অ্যান্টিসিপেট করা যাচ্ছে। হ্যাঁ, আগে থেকে পূর্ব নির্ধারণ করা যাচ্ছে। হ্যাঁ, তো এইটা ইদার আমরা মার্কেটে কোনো ইনফ্লেশনই নাই, অথবা ইনফ্লেশন যেটা হবে হচ্ছে সেটাও আমরা ধারণা করে নিতে পারছি যে এই পরিমাণ ইনফ্লেশন হচ্ছে, যদিও ওগুলো রিয়েলিটিতে পসিবল না, বারবার বলে নিচ্ছি। তো এটা আরেকটা অ্যাজাম্পশন নাম্বার 7 ছিল। এবং নাম্বার 8 অ্যাজাম্পশন হচ্ছে ক্যাপিটাল মার্কেটস আর ইকুইলিব্রিয়াম। মার্কেটটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। আমরা ইকোনমিক্স যদি পড়ে থাকি এই জিনিসগুলি সম্পর্কে আরও ক্লিয়ার আইডিয়া আপনাদের থাকার কথা। আচ্ছা, এখন এর নিচে কিছু কথা বলছে, দেখেন। সাম অফ দিস অ্যাজাম্পশনস মে সিম আনরিয়ালিস্টিক। যেটা আমি বলছিলাম যে কিছু অ্যাজাম্পশন আমাদের দেখে আনরিয়ালিস্টিক মনে হতে পারে, বাট কিপ ইন মাইন্ড টু থিংস। একটা হচ্ছে ফার্স্ট, দুইটা জিনিস মাথায় রাখতে বলে, যে ফার্স্ট, as mentioned, relaxing them would have only a minor effect on the model. কি কোনো একটা অ্যাজাম্পশন যদি আমরা একটু রিল্যাক্স করে দিই, যে এটা 100% ধরছি না, একটু রিল্যাক্স যদি করে দিই অ্যাজাম্পশনগুলো, তাইলে এটা খুবই মাইনর ইম্প্যাক্ট আনবে। হ্যাঁ, বাট মেইন যে পয়েন্টটা, এই মডেলের যে মেইন ভিত্তিটা, সেটার উপর কোনো এফেক্ট আনবে না, ঠিক আছে। আর সেকেন্ড, দ্য থিওরি শুড নেভার বি জাজড অন দ্য বেসিস অফ ইটস অ্যাজাম্পশন অ্যান্ড রেদার অন হাউ ওয়েল ইট এক্সপ্লেইনস অ্যান্ড হেল্পস আস টু প্রেডিক্ট দ্য বিহেভিয়ার ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। এখানে এই অ্যাজাম্পশনগুলো, মানে এই মডেলটাকে এই অ্যাজাম্পশনগুলোর বেসিসে জাজ করা ঠিক হবে না। এটাও জিনিসগুলো বলে দিল, যেটা আমি আপনাদের বলছিলাম যে এখানকার অনেক অ্যাজাম্পশন আছে যেগুলো রিয়েলিস্টিক না আসলে। Anyways, then comes development in capital market theory. The major factors that allowed Marquis portfolio theory to develop into capital market theory, যে মেজর যে ফ্যাক্টরটা যেটা কিনা এই মার্কুইজের পোর্টফোলিও থিওরিটাকে ক্যাপিটাল মার্কেটের মধ্যে অ্যাপ্লিকেবল করছে, সেটা হচ্ছে ইন্টু ক্যাপিটাল ইজ দ্যাট কনসেপ্ট অফ রিস্ক ফ্রি অ্যাসেট। হ্যাঁ, কনসেপ্ট অফ রিস্ক ফ্রি অ্যাসেটটাই এই মার্কুইজের এই থিওরিটাকে ক্যাপিটাল মার্কেটের মধ্যেও অ্যাপ্লিকেবল করে ফেলছে। হ্যাঁ, দিস ইজ অ্যান অ্যাসেট উইথ জিরো ভ্যারিয়েন্স। রিস্ক ফ্রি অ্যাসেটটা আসলে কি? রিস্ক ফ্রি অ্যাসেটটা মানে হচ্ছে অ্যান অ্যাসেট উইথ জিরো ভ্যারিয়েন্স। এর মানে কি বোঝাচ্ছে? আচ্ছা, জিরো ভ্যারিয়েন্স দিয়ে আমরা আসলে কি ক্যালকুলেট করি হচ্ছে আমার যে রিস্ক ফ্রি পয়েন্টটা থাকে, সেই পয়েন্টটা থেকে আমার অ্যাকচুয়াল যে ভ্যালুটা, আমার যে রিস্ক ফ্রি, এটা যদি রিস্ক ফ্রি জায়গাটা হয়,
আমার এটা থেকে ও কতটুকু সরে যাচ্ছে, এই পয়েন্টটা যদি রিস্ক ফ্রি হয়, এগুলো হচ্ছে আমার ভ্যারিয়েন্স মানে এগুলো হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কি। ভ্যারিয়েন্সটাকে যদি আমরা রুট করি তাহলেই তো আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, আমার যেই মূল পয়েন্ট সে থেকে ও কতটা ডিসপার্সড, ও কতটা সরে যাচ্ছে, এটাই তো ভ্যারিয়েন্স ক্যালকুলেশনের মূল। ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একই জিনিস অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখন একটা রিস্ক ফ্রি অ্যাসেট কখন হয়, যখন ওর ভ্যারিয়েন্সটা হয় জিরো। মানে কি, ওর রিস্ক ফ্রি রেট যেটা, ওর রিয়েলি রেট ওইটাই, ওর এখান থেকে কোনো ডিসপারশন নাই। হ্যাঁ, তো এটা আসলে এই অ্যাজামশনটা যখন আমরা নেই, রিস্ক ফ্রি অ্যাসেটের অ্যাজামশনটা যখন আমরা অ্যাপ্লাই করি, তখন এই টোটাল ফর্মুলাতে কিন্তু চেঞ্জ আসে। সে ফর্মুলাটা কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। তো আমরা এখন দেখি যে আসলে একটা যখন রিস্ক ফ্রি অ্যাসেট হয় তখন তার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স যাই বলি, ভ্যারিয়েন্সটাকে রুট করলেই তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিস্ক ফ্রি এর ভ্যালুটা কত আসবে? জিরো আসবে অবশ্যই, কারণ যদি এখানে কোনো ধরনের ভ্যারিয়েন্স থাকে তাহলে তো এটা এক ভ্যালু হইল না, তো তার মানে তো তখন সে রিস্ক ফ্রি না। রিস্ক ফ্রি হতে হলে এই ভ্যালুটা, মানে আমার যে রিয়েল ভ্যালুটা, সেটা রিস্ক ফ্রি ভ্যালুর সমান হইতে হবে। আর সেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা ভ্যালু থাকা বা ভ্যারিয়েন্সের একটা ভ্যালু থাকা মানেই তো ও এই জায়গা থেকে অতটুকু পরিমাণ দূরে আছে। ঠিক আছে, ওই ভ্যারিয়েন্সটা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু বোঝাচ্ছে যে রিস্ক ফ্রি রেটটা থেকে ও কতটুকু দূরে সরে আছে। ঠিক আছে, আচ্ছা, তাইলে ইন দ্যাট কেস আমার ভ্যারিয়েন্স হবে রিস্ক ফ্রির, সেটা হচ্ছে জিরো। আমরা ফর্মুলা কোভ্যারিয়েন্সের ফর্মুলা শিখেছিলাম, কোভ্যারিয়েন্স অফ আই জে, সেটা কি ছিল? সামেশন অফ রেট অফ আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ আই ইন্টু rate of j minus expected rate of j divided by n by n minus 1। ঠিক আছে, ওই স্যাম্পলের ক্ষেত্রে n minus 1 আর ইয়ের ক্ষেত্রে n। এনিওয়েজ, এখানে জিনিসটা হচ্ছে আমার এখানকার কোনো একটা অ্যাসেট আই অথবা জে, সে যদি রিস্ক ফ্রি হয়ে থাকে, ধরে নিলাম অ্যাসেট আইটা হচ্ছে রিস্ক ফ্রি, ইন দ্যাট কেস কি হবে, আমার এই আর এর ভ্যালুটা যা, এক্সপেক্টেড রেটের ভ্যালুটাও তাই হবে। তার মানে ইন দ্যাট কেস আর আই ইকুয়ালস টু এক্সপেক্টেড রেট অফ আর আই। যখন সেটা হচ্ছে তখনই তো, মানে আর আই থেকে যদি এক্সপেক্টেড রেট দুটো যদি সমান হয়, এই সমান জিনিস থেকে যদি মাইনাস করে ফেলি, তাহলে এই ভ্যালুটা চলে আসে জিরো, ইন্টু জে এর কোনো একটা ভ্যালু হয়তো আসে, বাট ইন টোটাল কোভ্যারিয়েন্সের ভ্যালুটা কত আসলো? জিরো চলে আসলো। ঠিক আছে, তার মানে কোনো মাল্টিপল অ্যাসেটের ক্ষেত্রে আমরা যখন কোভ্যারিয়েন্স ক্যালকুলেট করি, তখন কোনো একটা অ্যাসেট যদি রিস্ক ফ্রি হয়ে যায়, তার মানে সেটার টোটাল অ্যাসেটটার কোভ্যারিয়েন্সই, টোটাল পোর্টফোলিওটার কোভ্যারিয়েন্সই কিন্তু জিরো হয়ে যায়। তার মানে টোটাল পোর্টফোলিওটাই রিস্ক ফ্রি হয়ে যায়। ঠিক আছে, অ্যাজ দ্য সেম ওয়ে কোরিলেশন অফ আই জে যদি হইতো, কোরিলেশন অফ আই জে মানে কি, কোভ্যারিয়েন্স অফ আই জে ডিভাইডেড বাই সিগমা আই ইন্টু সিগমা জে। মনে আছে? ইন দ্যাট কেস এইটা তো জিরো চলে আসলো, সো জিরো ডিভাইডেড বাই সামথিং, এই কোরিলেশনও কিন্তু জিরো চলে আসে। ঠিক আছে, তো আমরা কম্বাইনিং আর রিস্ক ফ্রি অ্যাসেট উইথ রিস্কি পোর্টফোলিও, একটা রিস্ক ফ্রি অ্যাসেটকে একটা রিস্কি পোর্টফোলিওতে আমরা এখন কনভার্ট করি এবং দেখি যে আসলে ফর্মুলাটা কি আসে। আমরা মেনলি দেখি যে ওদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কি।
ফর্মুলাটা ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইকুয়ালস টু ফর্মুলাটা আসে 1 মাইনাস WRF ইন্টু সিগমা এম। এখন কথা হচ্ছে এদের পরিচয় কি? হ্যাঁ, এই সিগমা এই পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস WRF। WRF কাকে বলে? WRF হচ্ছে দ্য প্রপোর্শন ইনভেস্টেড অন রিস্ক ফ্রি অ্যাসেট। রিস্ক ফ্রি অ্যাসেটের কি পরিমাণ অংশটা, হ্যাঁ মানে অ্যাসেটের কি পরিমাণ অংশটা রিস্ক ফ্রি অ্যাসেটে ইনভেস্ট করা হয়েছে সেই প্রপোর্শনটা হচ্ছে WRF। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এম মানে কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এই মার্কেট। ঠিক আছে, এম যে ক্যাপিটাল মার্কেটটা ছিল সেই ক্যাপিটাল মার্কেটটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ফর্মুলাটা আসলো কীভাবে সেটাই জেনারেট করে দেখাবো। হ্যাঁ, তো এখন আমরা আসলে কি জানি? আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ভ্যারিয়েন্স অফ পোর্টফোলিও ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে WRF মানে প্রপোর্শন অফ রিস্ক ফ্রি, প্রপোর্শন অফ অ্যাসেট ইনভেস্টেড অন রিস্ক ফ্রি into sigma square RF risk free asset variance plus 1 minus WRF। 1 minus WRF কেন? কারণ টোটাল জিনিসটাকে, টোটাল সম্পদের পরিমাণটাকে 1 ধরা হচ্ছে এবং এই পরিমাণ তো রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্ট করা হচ্ছে। এখন 1 মাইনাস WRF মানে কি? যে তাহলে টোটাল অংশের কতটুক রিস্ক ফ্রি অ্যাসেট ইনভেস্ট করা হয়নি সেই অংশটুকু, এই জন্যে এটা 1 মাইনাস RF ইন্টু সিগমা স্কোয়ার এম। এটা কিন্তু রিস্ক ফ্রি ছিল, এই সিগমাটা হচ্ছে ওই মার্কেটের ভ্যারিয়েন্সটা, প্লাস ক্যালকুলেট কীভাবে আসে, প্লাস 2 WRF into 1 minus WRF into RF into M sigma RF sigma M। এখন এই জিনিসটা আমরা এই ফর্মুলা কীভাবে জেনারেট হলো এই জিনিসটা আমরা পাবো হচ্ছে পেজ নাম্বার 197 থেকে। হ্যাঁ, তো এখানে শেষের এই ফর্মুলাটা জেনারেট করার পর এই শেষের প্যারার ইমিডিয়েট আগের প্যারাটা যেটা বলছে যে এক্সপ্লেনেশনটা এখানে দিচ্ছে যে উই নো দ্যাট দ্য ভ্যারিয়েন্স অফ রিস্ক ফ্রি অ্যাসেট ইজ 0। দ্যাট মিনস সিগমা স্কোয়ার এইটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, কারণ রিস্ক ফ্রি অ্যাসেটের যে ভ্যারিয়েন্স সেই ভ্যারিয়েন্সের ভ্যালু 0 থাকে। ঠিক আছে, অ্যান্ড বিকজ দ্য কোরিলেশন বিটুইন রিস্ক ফ্রি অ্যাসেট অফ এনি রিস্কি অ্যাসেট এম ইজ অলসো 0। হ্যাঁ, এই এমটাও অলসো 0। কারণ কি? কারণ কোরিলেশন অফ রিস্ক ফ্রি অ্যাসেট এবং রিস্কি অ্যাসেট, রিস্ক ফ্রি অ্যাসেট আর রিস্কি অ্যাসেটের কোরিলেশনও কিন্তু 0 আসে। এটা যা মানে ইমিডিয়েট আগেই আমরা দেখাইলাম আর অফ আই জে দিয়ে কোভেরিয়েন্স অফ আই জে ডিভাইডেড বাই সিগমা। তো এটার এই দুইটা অ্যাসেটের মধ্যে আই ছিল রিস্ক ফ্রি আর জে ছিল রিস্ক সহ, কিন্তু ইন টোটাল কোরিলেশনও কিন্তু রেজাল্ট 0 আসে কারণ কোভেরিয়েন্সের ভ্যালু 0। সো এটার মানে আমরা কি বুঝি যে একটা
একটা রিস্ক ফ্রি অ্যাসেটের সাথে যদি একটা রিস্কি অ্যাসেট মিলে আমরা পোর্টফোলিও করি, সেটার যে কোরিলেশন এদের মধ্যে, এই কোরিলেশনটাও জিরো চলে আসে। তার মানে কি, তার মানে আমার যে এম এর ভ্যালু ছিল সেটাও জিরো, এই যে এম এর ভ্যালু ছিল সেটাও জিরো। ঠিক আছে, therefore for any component of the variance formula has been either of this return equal to 0 when you make this adjustment। এখন এই অ্যাডজাস্টমেন্ট যদি আমরা গুলিয়ে যদি আমরা করি, তাহলে we will end up with কি, will end up with 1 minus WRF whole square into ভ্যারিয়েন্স অফ মার্কেট এম। ঠিক আছে, সো এইটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, এই এমটা যেহেতু জিরো, তার মানে এই জিরোর সাথে সব মাল্টিপ্লাইড অবস্থায় যা আছে সব জিরো হয়ে যাচ্ছে। থাকছে আমার শুধু 1 মাইনাস WRF হোল স্কোয়ার ইন্টু এই অংশটুক শুধু থেকে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে একটা পোর্টফোলিওর সেটা যদি একটা রিস্কি অ্যাসেটের সাথে এবং রিস্ক ফ্রি অ্যাসেটের সাথে কম্বাইন করে দেওয়া হয়, তাহলে ইন টোটালটার যেই পোর্টফোলিওর যেই ভ্যারিয়েন্সটা, সেই ভ্যারিয়েন্সটার ফর্মুলা চলে আসে এইটা। কারণ কি, এটার রিয়েল যদি আমি ফর্মুলা লিখতাম, বিশাল একটা ফর্মুলা হতো। সেই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর ভ্যারিয়েন্সের এর যে ভ্যারিয়েন্স আছে রিস্ক ফ্রি অ্যাসেটের, সেটার ভ্যালু জিরো হয়, এবং এর যে মার্কেটের যে কোরিলেশন, সেই কোরিলেশনটার ভ্যালু জিরো হয়। সো এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে এবং এই অংশটুক জিরো হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে এতটুক, হ্যাঁ, যে 1 মাইনাস প্রপোর্শন অফ রিস্ক ফ্রি অ্যাসেট ইন্টু ভ্যারিয়েন্স অফ মার্কেট পোর্টফোলিও। ঠিক আছে, সো এইভাবে আমরা এই ফর্মুলাটা পেলাম। এই ফর্মুলাটা ইউজ করে ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে কীভাবে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হয়, সেই ম্যাথও আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। এখন ইলেকট্রিসিটি গন, আমি ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই ক্লাসে আসবেন, ক্লাসে আসলে ক্লাস বেশি আরও ইন্টারেক্টিভ হয়, আরও অনেক প্রবলেম সলভিং হয়। ঠিক আছে, সো থ্যাংক ইউ, সি ইন দ্য নেক্সট ক্লাস।